ওকে, চলো 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 শোনো, আমরা গত ক্লাসে, এদিকে ফোকাস হও, আর কথা না আর কথা না আর কথা না আর কথা না, এদিকে খেয়াল করো, কথা না। গত ক্লাসে আমরা হচ্ছে গলিত সোডিয়াম ক্লোরাইড আর গাঢ় সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করেছিলাম। আজকে সেই দুইটাকে রিকল করব, সাথে নতুন যে পোর্শনগুলো আছে সেগুলো ক্লিয়ার করব। খুব মনোযোগ দিয়ে খেয়াল করে দেখো যে গত ক্লাসের পড়া গলিত সোডিয়াম ক্লোরাইড দ্রবণে সোডিয়াম প্লাস আর Cl মাইনাস ছাড়া অন্য কোনো আয়ন থাকবে না। এর পিছনে কারণ কি? অন্য কোনো আয়ন, গলিত সোডিয়াম ক্লোরাইড মানে সোডিয়াম ক্লোরাইডের তরল অবস্থা। সোডিয়াম ক্লোরাইডের কি? তরল অবস্থা। এবার আমি কি করলাম, আমি গলিত সোডিয়াম ক্লোরাইড, মনে করো তুমি প্রকৃতিতে একটা যৌগ পেলে, যে যৌগটা গলিত সোডিয়াম ক্লোরাইড, বানি কথা শেষ করো তারপর আমি পড়াই। ওকে, আমি আবারও বলি, গলিত সোডিয়াম ক্লোরাইড তুমি পেলে, তুমি চাচ্ছ এই সোডিয়াম ক্লোরাইড থেকে সোডিয়ামকে আলাদা করবা। সোডিয়ামকে কি করবা? আলাদা করবা। সেই জন্য আমরা প্রসেস কি করলাম? তড়িৎ বিশ্লেষণ। তড়িৎ বিশ্লেষণে কিভাবে সোডিয়ামকে আলাদা করছি দেখো, যে আমাদের একটা দ্রবণ আছে, সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড দ্রবণ। গলিত সোডিয়াম ক্লোরাইড দ্রবণ নিয়ে যখন আমরা আলোচনা শুরু করলাম, তখন দেখা যাচ্ছে কি যে ব্যাটারির ধনাত্মক প্রান্ত একটা তড়িৎদ্বারের সাথে, ঋণাত্মক প্রান্ত আর একটা তড়িৎদ্বারের সাথে যুক্ত করলাম। করার পরে এই ধনাত্মক প্রান্তের আকর্ষণে Cl মাইনাস যাবে, আর ঋণাত্মক তড়িৎদ্বারের আকর্ষণে সোডিয়াম প্লাস যাবে। Cl মাইনাস যখন পজিটিভ তড়িৎদ্বারের কাছে যাবে, পজিটিভ তড়িৎদ্বারের মধ্যে ইলেকট্রনের ঘাটতি আছে, Cl মাইনাসের মধ্যে ইলেকট্রন বেশি আছে, এই জন্য Cl মাইনাস পজিটিভ তড়িৎদ্বারে গিয়ে ইলেকট্রন ত্যাগ করবে। ইলেকট্রন কি করবে? ফলে জারণ বিক্রিয়া হবে। কি বিক্রিয়া হবে? আর যে তড়িৎদ্বারে জারণ বিক্রিয়া ঘটে তাকে বলা হয় অ্যানোড তড়িৎদ্বার। কি বলা হয়? অ্যানোড। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে অ্যানোড। এটা হচ্ছে কি? অ্যানোড। কারণ Cl মাইনাস এই তড়িৎদ্বারে গিয়ে ইলেকট্রন ত্যাগ করছে। তাহলে অ্যানোড বিক্রিয়া দেখছি, দেখো Cl মাইনাস যখন ক্লোরিন পরমাণুতে পরিণত হয়েছে, সাথে একটা ইলেকট্রন ত্যাগ করছে। Cl মাইনাস যখন ক্লোরিন পরমাণুতে পরিণত হয়েছে, সাথে একটা ইলেকট্রন কি করছে? ত্যাগ করছে। আমরা জানি প্রকৃতিতে ক্লোরিন কখনো পরমাণু আকারে থাকতে পারে না, সবসময় অণু আকারে হয়। এই জন্য দুইটা ক্লোরিন মিলে একটা ক্লোরিন অণু তৈরি হয়েছে। সবাই অ্যানোডে বিক্রিয়া ক্লিয়ার? গত দিনের পড়া। আবার দেখো, ক্যাথোড কর্তৃক, খেয়াল করো সবাই, এই যে মাইনাস তড়িৎদ্বার কর্তৃক সোডিয়াম প্লাস আকর্ষিত হবে। সবাই বুঝে নাও, মাইনাস তড়িৎদ্বার কর্তৃক সোডিয়াম প্লাস আকর্ষিত হবে। যখন সোডিয়াম প্লাস মাইনাস তড়িৎদ্বারে যাবে, সোডিয়াম প্লাস মানে তার ইলেকট্রনের ঘাটতি আছে, মাইনাস তড়িৎদ্বার মানে সেখানে ইলেকট্রন বেশি আছে, তাহলে সোডিয়াম প্লাস ওই তড়িৎদ্বার থেকে ইলেকট্রন গ্রহণ করে বিজারণ বিক্রিয়া ঘটাবে। কি ঘটাবে? বিজারণ বিক্রিয়া। তাহলে খেয়াল করো তো, দেখো তো NaCl দ্রবণ ছিল, সেখান থেকে সোডিয়াম আলাদা করতে পারলাম, সোডিয়াম আলাদা করতে পেরেছি। তাই এটা কি করা হয়? তাহলে আমাদের এই তড়িৎ বিশ্লেষণের সবচেয়ে বড় ব্যবহার কি? ধাতু নিষ্কাশন করা যায়। ধাতু কি করা যায়? যে একটা, আমরা যেসব সক্রিয় ধাতু আছে, মনে আছে আমরা লিবিয়া থেকে যেটা পড়েছিলাম, ওপরের দিকে সবাই সক্রিয়, সক্রিয় ধাতু কখনো প্রকৃতিতে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় না। সবচেয়ে নিষ্ক্রিয় ছিল গোল্ড, পেটাই আমাই। তাহলে এই গোল্ড এই জন্য প্রকৃতিতে সবচেয়ে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়। কিন্তু সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম এগুলো বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় না, এদেরকে যৌগ আকারে পাওয়া যায়। এই যৌগ থেকে এদেরকে যদি আলাদা করতে হয়, তাহলে আমাদের সেই আলাদা করার একটা পদ্ধতির নাম হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। যেমন সোডিয়াম একা পাওনি, সোডিয়াম ক্লোরাইড অবস্থায় পেয়েছো, এই যে ক্লোরিনকে আমি গ্যাস আকারে মুক্ত করে দিলাম, সোডিয়াম আলাদা হয়ে গেল। বুঝে গিয়েছে? এটা ছিল গলিত সোডিয়াম ক্লোরাইড। গলিত, আমরা আর একটা টপিক পড়েছিলাম, সেটা হচ্ছে গাঢ় সোডিয়াম ক্লোরাইড। আচ্ছা, গাঢ় সোডিয়াম ক্লোরাইড একটা দ্রবণ। গাঢ় যখনই বলা হচ্ছে তাহলে বোঝা যাচ্ছে এটা একটা দ্রবণ। আগে বলিনি, গাঢ় যখনই বলা হয় তাহলে বোঝা যাচ্ছে এটা একটা দ্রবণ। কারণ দ্রবণ দুই ধরনের, একটা হচ্ছে লঘু দ্রবণ আর একটা হচ্ছে গাঢ় দ্রবণ। লঘু দ্রবণ মানে কি? পার্টিকেল কম, দ্রাবক বেশি। পার্টিকেল কম, দ্রাবক বেশি। আর গাঢ় দ্রবণ মানে কি? পার্টিকেল বেশি, দ্রাবক কম। তাহলে আমার গাঢ় NaCl দ্রবণ, তারা বুঝতে হবে যে এখানে সোডিয়াম আর ক্লোরিনের পরিমাণ বেশি, সাথে পানি যুক্ত আছে। কি যুক্ত আছে? পানি। তো এইখানে আমরা একটা কনফিউশনে পড়ে গিয়েছিলাম, সেটা কি ভাই? এখানে দুইটা প্লাস আছে, দুইটা মাইনাস আছে। গতদিনে মনে আছে যে আমরা গাঢ় সোডিয়াম ক্লোরাইডকে যদি তড়িৎ বিশ্লেষণ করি, Na প্লাস পাবো, আবার Cl মাইনাসও পাবো। Na প্লাস পাবো, আবার কি পাবো? Cl মাইনাস। আবার হাইড্রোজেন, আমরা পানিকে যদি বিশ্লেষণ করি, H প্লাস পাবো, OH মাইনাস পাবো। তাহলে একই দ্রবণের মধ্যে দুইটা প্লাস, আবার একই দ্রবণের মধ্যে দুইটা মাইনাস আছে, তাই না? একই দ্রবণের মধ্যে দুইটা প্লাস, আবার একই দ্রবণের মধ্যে কি? দুইটা মাইনাস।
তাহলে কে অ্যানোডে যাবে আর কে ক্যাথোডে যাবে, কে পজিটিভ তড়িৎদ্বার অর্থাৎ অ্যানোডে যাবে, কে নেগেটিভ তড়িৎদ্বার অর্থাৎ ক্যাথোডে যাবে। এই হিসাবটা আমরা কিভাবে করব, তাই না? এটা তো আমাদের হিসাব ছিল। তো আমরা বলেছিলাম কে আগে চার্জ মুক্ত হবে বা কে ইলেকট্রন ত্যাগ গ্রহণ আগে করবে, এটা তিনটা বিষয়ের উপর নির্ভর করে। কয়টা বিষয়? কয়টা বিষয়? তিনটা। এক নম্বর কি? তড়িৎ রাসায়নিক সারণী। তড়িৎ রাসায়নিক আমরা বলেছিলাম কি এই সারণী মুখস্থ করা লাগবে না, ধাতু সক্রিয়তা সিরিজের, এদিকে ফোকাস হও। তড়িৎ রাসায়নিক সারণী আমি বুঝাইছিলাম, ধাতু সক্রিয়তা সিরিজের যে পরমাণুগুলো আছে এর আয়ন যেটা, সেটাই হচ্ছে তড়িৎ রাসায়নিক সারণী। লিথিয়াম, তড়িৎ রাসায়নিক সারণীতে লিথিয়াম আসবে না, লিথিয়াম প্লাস আসবে। সোডিয়াম প্লাস আসবে, ম্যাগনেসিয়াম 2+, ক্যালসিয়াম 2+। ব্যাপারটা বুঝতে পেরেছো? ওই যে আমরা ধাতু সক্রিয়তা সিরিজ পড়েছিলাম ওইগুলো ছিল জাস্ট পরমাণু, আর এখানে কি হবে? পরমাণু সমূহের আয়ন। পরমাণু সমূহের কি? আয়ন। এক্ষেত্রে যারা নিচে থাকবে তারা বেশি সক্রিয়, তারা আগে চার্জ মুক্ত হবে। তারা আগে কি হবে? চার্জ মুক্ত হবে। তাহলে খেয়াল করো, এই প্লাস তড়িৎদ্বারের দিকে দুইজন আসবে, Cl- আর OH-। Cl- আর কি? OH-। আমরা 2 নম্বর শর্ত বলেছিলাম ঘনমাত্রার প্রভাব। কিসের প্রভাব? এবং এটা বুঝেছিলাম যে ঘনমাত্রার প্রভাব বেশি কার্যকর। ঘনমাত্রার প্রভাব কি? সারণী অপেক্ষা ঘনমাত্রার প্রভাব বেশি কার্যকর, মনে আছে? এটা বলেছিলাম। আর 3 নম্বর ছিল তড়িৎদ্বারের প্রকৃতি। কার প্রকৃতি? তড়িৎদ্বারের প্রকৃতি। এবার চলো আমরা এখানে মিলাই যে কে আগে চার্জ মুক্ত হবে। আর গত দিনের পড়া Cl- আর OH-। স্বাভাবিকভাবে সারণী অনুসারে এই Cl- OH- উভয় প্লাস তড়িৎদ্বারে যাবে। সারণী অনুসারে OH- এর আগে চার্জ মুক্ত হওয়ার কথা, কিন্তু এখানে OH- আগে চার্জ মুক্ত হয় না, Cl- হয়। আমি বলেছি গাঢ় NaCl দ্রবণ। গাঢ় NaCl দ্রবণ মানে কি? Cl- এর ঘনমাত্রা এখানে বেশি। এই বলছিলাম ঘনমাত্রার প্রভাব সারণী অপেক্ষা বেশি কার্যকর, এই জন্য Cl- এর ঘনমাত্রা বেশি হওয়ার কারণে সে আগে চার্জ মুক্ত হবে। তাহলে Cl- ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিন পরমাণু হবে, তারপরে ক্লোরিন অণু হয়ে যাবে। এবার আসি সোডিয়াম প্লাস আর H+ এর মধ্যে কে চার্জ মুক্ত হবে? দুইজনেই যাবে মাইনাস তড়িৎদ্বারে। দুইজনেই যাবে কি? মাইনাস তড়িৎদ্বারে। কিন্তু এই সোডিয়াম প্লাস আর H+ এর মধ্যে H+ এর অবস্থান নিচে হওয়ার কারণে সে আগে চার্জ মুক্ত হবে। এইখানে আমাদের একটা কনফিউশন ছিল, ভাইয়া আপনি Cl- এর ক্ষেত্রে ঘনমাত্রা কনসিডার করেছেন কিন্তু সোডিয়াম প্লাসের ক্ষেত্রে ঘনমাত্রা কেন কনসিডার করলেন না? আবারও বলি, এখানে একটা কনফিউশন ছিল যে ভাইয়া আপনি Cl- এর ক্ষেত্রে ঘনমাত্রা কনসিডার করলেন বাট সোডিয়াম প্লাসের ক্ষেত্রে ঘনমাত্রা কনসিডার করলেন না কেন? শোনো, সোডিয়াম প্লাস ইলেকট্রন গ্রহণ করবে, আগে দেখতে হবে সোডিয়াম প্লাসের ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা কেমন। সোডিয়াম প্লাস এর যদি ইলেকট্রন বিন্যাস করি কি হয় বলতো? 2,8। 2, কি? তার মানে আলটিমেটলি সে নিষ্ক্রিয় গ্যাসের স্থিতিশীলতা অর্জন করে বসে আছে। এই জন্য তাকে যদি কেউ একটা ইলেকট্রন দিতেও চায় সে সহজে এটা রিসিভ করবে না। এই জন্য এখানে ঘনমাত্রার থেকে সোডিয়াম প্লাস ইলেকট্রনের প্রতি অ্যাফিনিটি কম। ইলেকট্রনের প্রতি কি কম? অ্যাফিনিটি কম, কারণ সোডিয়াম প্লাস সে নিষ্ক্রিয় হয়ে গেছে। সে কি হয়ে গেছে? নিষ্ক্রিয় হয়ে গেছে। এই জন্য সোডিয়াম প্লাস নতুন করে ইলেকট্রন গ্রহণ করতে চায় না। এই জন্য এখানে ঘনমাত্রা প্রভাব কাজ করে না। এখানে যে নিচে অবস্থিত সে আগে চার্জ মুক্ত হয়, যে নিচে অবস্থিত কি হয়? আগে চার্জ মুক্ত হয়। সবাই ক্লিয়ার হয়েছে? Cl- এর ক্ষেত্রে কেন ঘনমাত্রা কনসিডার করলাম আর সোডিয়াম প্লাসের ক্ষেত্রে কেন করলাম না? সবাই ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, তাহলে এখানে তড়িৎ রাসায়নিক সারণী অনুসারে হাইড্রোজেনের অবস্থান নিচে, তাহলে হাইড্রোজেন আগে চার্জ মুক্ত হবে। এই দুইটা পড়া আমাদের গত ক্লাস পর্যন্ত ছিল, তাই তো? ওকে, আজকে সবাই হেডলাইন দাও, বিশুদ্ধ পানির তড়িৎ বিশ্লেষণ। বিশুদ্ধ পানির তড়িৎ বিশ্লেষণ। বিশুদ্ধ পানির তড়িৎ বিশ্লেষণ। বিশুদ্ধ পানির তড়িৎ বিশ্লেষণ। বিশুদ্ধ পানি, এই যে বিশুদ্ধ পানির তড়িৎ বিশ্লেষণ। চলো বলতো বিশুদ্ধ পানি বিদ্যুৎ পরিবহন করে? খুবই কম পরিমাণ করে। বিশুদ্ধ পানি খাওয়া যায়? বিশুদ্ধ পানি খাওয়া যায় কিন্তু খুব কম কেসে। আমরা বিশুদ্ধ পানিকে শুধুমাত্র ব্যবহার করি রসায়নগারে পরীক্ষার জন্য। আমরা যে পানি ব্যবহার করি সেটা একদম বিশুদ্ধ না, সেখানে আরো কিছু মিনারেলস থাকে, বুঝা গেছে? এই জন্য মিনারেল ওয়াটার বলে। বুঝতে পারছি? ওকে, চলো, বিশুদ্ধ পানির মধ্যে শুধু H2O আছে, আর কিছুই নেই। চলো সবাই লেখো বিশুদ্ধ পানি তড়িৎ বিশ্লেষণ। লেখ এবার সবাই প্রথমে ব্যাখ্যা লেখো। লেখো, বিশুদ্ধ পানি খুব কম পরিমাণ বিয়োজিত হয়ে, বিশুদ্ধ পানি খুব কম পরিমাণ বিয়োজিত হয়। লেখো, বিশুদ্ধ পানি খুব কম পরিমাণ বিয়োজিত হয়, অর্থাৎ খুব কম আয়নিত হয়। বিশুদ্ধ পানি
খুব কম পরিমাণ বিয়োজিত হয়, অর্থাৎ অর্থাৎ খুব কম আয়নিত হয়। বিশুদ্ধ পানি খুব কম পরিমাণ বিয়োজিত হয়, অর্থাৎ খুব কম আয়নিত হয়। দেখছো? লেখো। এখন বলো, যদি এটা খুব কম পরিমাণ, বিশুদ্ধ পানি যদি খুব কম পরিমাণ আয়নিত হয়, তাহলে কি আমি ওই অ্যানোড এবং ক্যাথোডের মাধ্যমে বিক্রিয়া সংঘটিত করতে পারবো? তাহলে এটার বিয়োজন মাত্রাটা বাড়াতে হবে, মানে ভেঙে যাওয়ার মাত্রা কি করতে হবে? বাড়াতে হবে। তাহলে দেখো, এটির বিয়োজন মাত্রা বৃদ্ধি করার জন্য কয়েক ফোঁটা সালফিউরিক অ্যাসিড যোগ করা হয়। এটির বিয়োজন মাত্রা বৃদ্ধি করার জন্য কয়েক ফোঁটা সালফিউরিক অ্যাসিড যোগ করা হয়। এটির বিয়োজন মাত্রা বৃদ্ধি করার জন্য কয়েক ফোঁটা সালফিউরিক অ্যাসিড যোগ করা হয়। সালফিউরিক অ্যাসিড যোগ করা হয়। আর লেখা হচ্ছে যে তড়িৎদ্বার হিসেবে প্লাটিনাম ধাতু ব্যবহার করা হয়। তড়িৎদ্বার হিসেবে প্লাটিনাম ধাতু ব্যবহার করা হয়। তড়িৎদ্বার হিসেবে প্লাটিনাম ধাতু ব্যবহার করা হয়। সরি, আন্টি ভিতরে কথা বললাম। হ্যাঁ, ভিতরে অপৃষ্ঠ। তড়িৎদ্বার হিসেবে প্লাটিনাম ধাতু ব্যবহার করা হয়। লিখছো? ওকে, সবাই লেখার পরে এই বিক্রিয়াটা তুলে ফেলো। বিশুদ্ধ পানি 4H2O 4H প্লাস 4OH মাইনাস। আমি লিখছি, দেখো 4H2O 4H প্লাস 4OH মাইনাস। এই হলো আমার বিশুদ্ধ পানির তড়িৎ বিশ্লেষণ, মানে বিশ্লেষিত হয়ে হাইড্রোজেন প্লাস আর OH মাইনাস হয়েছে। বইতেও এই রিঅ্যাকশনটা দেওয়া। সবাই খুব মনোযোগ দিয়ে শোনো। ভাইয়া কেন 4 দিলেন? শুধু H2O দিতাম, ভালো করে বুঝো। শুধু H2 দিয়ে H প্লাস OH মাইনাস দিতাম। 4 আসলো কেমনে? এটা একটা বড় কোশ্চেন। সেটা আমরা সলিউশন করব যখন বিক্রিয়াগুলো শেখাবো তখন। তাহলে সবাই লেখো, দ্রবণে বিদ্যুৎ প্রবাহ শুরু করা হলে দ্রবণে বিদ্যুৎ প্রবাহ শুরু করা হলে অ্যানোড কর্তৃক OH মাইনাস আকর্ষিত হয়। দ্রবণে বিদ্যুৎ প্রবাহ শুরু করা হলে অ্যানোড কর্তৃক OH মাইনাস আকর্ষিত হয়। ইলেকট্রন ত্যাগের মাধ্যমে জারণ বিক্রিয়া সম্পন্ন করে। দিয়ে লেখো অ্যানোডে বিক্রিয়া। আমরা OH মাইনাস ইলেকট্রন ত্যাগ করবে, সেই বিক্রিয়াটা লিখবো। লেখো অ্যানোডে বিক্রিয়া। দেখো মনোযোগ দিয়ে 4 কিভাবে আসলো এবার বুঝতে পারবা। অ্যানোডে বিক্রিয়া, খুব মনোযোগ দিয়ে আমার সাথে। আমাদের বইতে অ্যানোডে বিক্রিয়া বলে, সবাই খেয়াল করো, আমাদের বইতে অ্যানোডে বিক্রিয়া বলে একটা লাইন দেওয়া আছে, সেটা হচ্ছে এইটা। কিন্তু এই লাইনটা তুমি খালি চোখে বুঝতে পারবে না, কারণ ভাই অ্যানোডে তো ইলেকট্রন ত্যাগ হয়, ঠিক আছে, 4টা OH 4টা ইলেকট্রন ত্যাগ করবে, কিন্তু O2 আর 2H2 কোথা দিয়ে আসলো? ভালো করে বোঝো। আমার যদি এরকম লিখতো এই বিক্রিয়াটা যে 4টা OH মাইনাস, সে 4টা OH এ পরিণত হয়েছে, সাথে 4টা ইলেকট্রন ত্যাগ করছে, তাহলে আমি বুঝতাম, আমার স্বাভাবিক যে জারণ বিক্রিয়া সেটা বুঝতে পারতাম, তাই না? তাহলে এই যে লাইনটা বই লিখেছে এটা ঠিকই লাইন, কিন্তু এই লাইনটা লেখার আগে 3টা লাইন তৈরি হয়। কয়টা লাইন তৈরি হয়? সেই 3টা লাইনের যোগফলে এই লাইনটা আসে। পরীক্ষার হলে আমরা এই লাইনটাই লিখবো, কিন্তু এখন শেখার জন্য আমরা 3টা লাইনই শিখবো। বুঝা গেছে ব্যাপারটা? পরীক্ষা হলে লেখার সময় কোনটা লিখবো? এই লাইনটাই, কিন্তু এই লাইনটা কিভাবে আসছে সেটা প্রমাণ আমরা দেখি। ক্লিয়ার ব্যাপারটা? সবাই তাহলে অ্যানোডে জারণ বিক্রিয়া লিখছো? অ্যানোডে বিক্রিয়া, তাহলে চলো আমরা লিখি যে লেখো OH মাইনাস, সে OH এ পরিণত হচ্ছে যখন সে ইলেকট্রন ত্যাগ করছে। OH মাইনাস
OH এ পরিণত হওয়ার সাথে সাথে ইলেকট্রন ত্যাগ করে। ক্লিয়ার? এখন বলো প্রকৃতিতে OH এই অবস্থায় থাকতে পারে? প্রকৃতিতে OH মাইনাস থাকে। OH কি থাকে? তাহলে OH এই অবস্থায় প্রকৃতিতে থাকতে পারে না। OH নিরপেক্ষ অবস্থায় প্রকৃতিতে থাকতে পারে না। তাহলে প্রকৃতি যদি OH নিরপেক্ষ অবস্থা না থাকতে পারে, সে কি করবে? আরেকটা OH এর সাথে যুক্ত হবে। তাই নাও সেকেন্ড বিক্রিয়া, OH আরেকটা OH এর সাথে যুক্ত হয়ে তৈরি করবে হচ্ছে পানি আর অক্সিজেন পরমাণু। আমি থার্ড ব্র্যাকেট কেন দিচ্ছি ব্যাখ্যা করছি, তোমরা লিখে নাও আগে। পানি আর অক্সিজেন পরমাণু। OH প্রকৃতিতে স্টেবল না, তাহলে স্টেবলের জন্য সেটি আরেকটা OH এর সাথে যুক্ত হবে, দিয়ে পানি হবে আর একটা অক্সিজেন পরমাণু আলাদা থাকবে। এই যে অক্সিজেন পরমাণুকে থার্ড ব্র্যাকেট দিয়ে রাখা হয়েছে। কোশ্চেন হচ্ছে কেন? অক্সিজেন বলো প্রকৃতিতে কি মুক্ত অবস্থায় অক্সিজেন পরমাণু আকারে থাকে না অণু আকারে? তাহলে এই থার্ড ব্র্যাকেটে বোঝাচ্ছে এটা বদ্ধ অক্সিজেন। এটা কি অক্সিজেন? এটা মুক্ত অবস্থা নেই। কেউ কখনো মুক্ত অবস্থায় শুধু ও লিখতে পারবে না, কারণ অক্সিজেন মুক্ত অবস্থায় অক্সিজেন পরমাণু আকারে থাকে না। এই যে থার্ড ব্র্যাকেট দিয়ে বোঝাচ্ছে এটা বদ্ধ। এটা কি? বদ্ধ। কেমিস্ট্রি ভাষায় এটাকে বলা হয় জাইমান অক্সিজেন। কি অক্সিজেন? জাইমান অক্সিজেন। এটা জেনে রাখো, এটা সামনে আরো কাজে লাগবে। কি অক্সিজেন বলা হয়? জাইমান। হ্যাঁ, এক বাজে একজন বলেছে যে জানেমান অক্সিজেন, কিন্তু জানেমান না, এটা জাইমান অক্সিজেন। ক্লিয়ার? এবং এটা সত্যি এখানেই গত বছরের এক ব্যাচে একটা স্টুডেন্ট বললো, স্যার মনে রাখার কৌশল বলে দিই। বলো স্যার, জানেমান অক্সিজেন। ঠিক আছে, কিন্তু জানেমান দরকার নেই, জাইমান অক্সিজেন। এটা হচ্ছে অক্সিজেন পরমাণুকে বোঝায়। জার্মান অক্সিজেন। আচ্ছা ঠিক আছে, মনে রাখার কৌশলে যেটা। এবার শোনো, এবার আমার সাথে বলো, সেকেন্ড রিঅ্যাকশনে আমরা একটা অক্সিজেন পরমাণু পাইছি। বলো অক্সিজেন কি কখনো পরমাণু আকারে থাকে? তাহলে সে আর একটা অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত হবে, দিয়ে অক্সিজেন অণু হয়ে যাবে। তাহলে থার্ড রিঅ্যাকশন। ওকে, এই তিনটা বিক্রিয়া আবার রিকল করছি প্লিজ, যারা বুঝিনি আবার বুঝে নাও। স্বাভাবিক বিক্রিয়া কি ছিল ভাইয়া? OH মাইনাস, বেটা OH মাইনাস ইলেকট্রন ত্যাগ করবে আর OH নিরপেক্ষ হয়ে যাবে। কিন্তু প্রকৃতিতে OH স্টেবল না, সে স্টেবিলিটি অর্জন করার জন্য আরেকটা OH এর সাথে মিলে পানি গঠন করবে আর অক্সিজেন পরমাণু হবে। কিন্তু প্রকৃতিতে অক্সিজেন পরমাণু স্টেবল না, তাহলে সে আরেকটা অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত হয়ে অক্সিজেন অণু গঠন করবে। সবাই ক্লিয়ার? তিনটা সমীকরণ। এবার একটু মিলাই, আমরা সংখ্যা মিলাই দিব যে কে কোন পাশে কোনটা কোনটা ছিল, সংখ্যার জন্য সমতা থাকে। বলো অক্সিজেন কয়টা? অক্সিজেন পরমাণু কয়টা? এ পাশে অক্সিজেন পরমাণু কয়টা? তাহলে ওখানে কত দিয়ে গুণ করবো? 2 দিয়ে। দাও 2। বলো সমীকরণে কখনো একটা রাশির সাথে 2 গুণ করা যায়? তাহলে সবার সাথে 2 গুণ করতে হবে। আবার 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 বলো, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। জি ভাই। ও আসসালাম। বসো। ওকে, সবাই আমাদেরকে বসে, সেকেন্ড মেসে বসো, সেকেন্ড মেসে বসো। সবাই আমার দিকে ফোকাস হও। এদিকে 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 ফোকাস হও, এদিকে আমার দিকে ফোকাস হও। তাহলে আমি আবারও বলছি, সবাই খেয়াল করো। এ পাশে অক্সিজেন কয়টা? 2টা। এ পাশে অক্সিজেন পরমাণু কয়টা? ও পাশে অক্সিজেন পরমাণু কয়টা? তাহলে সমতা করার জন্য কয় দিয়ে গুণ করবো? বলো সমীকরণে একটা রাশিকে 2 দিয়ে গুণ করার জন্য সবাইকে। তাহলে এটাও 2 দিলাম, এটাও 2 দিলাম। দাও সবাই মিলাই দাও 2। এখন কিন্তু সবাই মিলেনি, তার প্রমাণ দেখো। বলো এই পাশে OH কয়টা হয়ে গেছে? OH কয়টা? ও পাশে কয়টা? এই পাশে কয়টা? একটা। এ পাশে OH কয়টা? এ পাশে মোট OH কয়টা? 4টা। ওখানে একটা। তাহলে ওখানে কয় দিয়ে গুণ করবো? 4। তাহলে এটা 4 দাও, এটাও 4 দাও, এটাও 4 দাও। তাহলে 4 কিভাবে আসছে? এবার ক্লিয়ার? 4টা পানিকে ভাঙতে হচ্ছে কেন? ক্লিয়ার? এবার সমতাকরণের জন্য। কি জন্য? তাহলে আবার আবার যারা এখনো বুঝি নাই, ক্লিয়ার করো। আবার আবার এ পাশে অক্সিজেন 2টা ছিল, এ পাশে অক্সিজেন পরমাণু 2টা ছিল, এ পাশে অক্সিজেন পরমাণু 2টা, ও পাশে ছিল একটা। তাহলে 2 দিলাম। কোন রাশিকে তো সিঙ্গেল অবস্থায় 2 গুণ করা যায় না, সবার সাথে 2 গুণ করলাম, সবার সাথে 2 গুণ করলাম। OH হয়ে গেল 4টা। কয়টা? OH কয়টা হয়েছে? 4টা। ওখানে ছিল OH কয়টা? একটা। তাহলে 4 দিয়ে গুণ করে দিলাম, মিলে গেল। তাহলে এই 3টা সমীকরণকে আমরা যোগ করে ফাইনাল সমীকরণ লিখি। দেখো সবাই এবার আমার সাথে মিলাও। বলো ডান পাশে OH কয়টা? ডান পাশে OH কয়টা? বাম পাশে?
বাম পাশ যদি ডান পাশে যায় প্লাস হয় না মাইনাস হয়? তাহলে এটা কাটা যায়, এটা কি হয়? কেটে যায়। তিনটা সমীকরণকে যোগ করব, তিনটা সমীকরণ কি করব? যোগ করব। ক্লিয়ার? ডান পাশে 4টা ওএইচ, বাম পাশে 4টা, তো ডান পাশ বাম পাশ কেটে যায়। খেয়াল করে এবার এদিকে বলো, ডান পাশে অক্সিজেন পরমাণু কয়টা? বাম পাশে কয়টা? কাটাকাটি হয়ে যায়, তাহলে এই বাকিগুলো থেকে যায়। 4OH মাইনাস সে 2H2O প্লাস O2 প্লাস 4টা ইলেকট্রন। এটাই বইয়ের সমীকরণ ছিল। বইয়ে যে সমীকরণটা ছিল পানি আর অক্সিজেন নিয়ে, সেটা হচ্ছে এটাই। বুঝতে আছে? পরীক্ষা হলে কিন্তু আমরা এই কাটাকাটি সমতা এগুলো করব না, আমরা ডিরেক্ট এই লাইনটাই লিখব পরীক্ষার হলে, কিন্তু আগে বোঝার জন্য আমরা লিখে দিলাম। তাহলে হ্যাঁ, কেমিস্ট্রি সবাই এদিকে ফোকাস হও আমার দিকে। তাহলে বইতে খেয়াল করো, বইতে যে এই লাইনটা দেওয়া, এবার বুঝতে পারছো এই লাইনটা কিভাবে আসছে? ওকে, তাহলে অ্যানোডে বিক্রিয়া ক্লিয়ার। এবার লেখো ক্যাথোড কর্তৃক, দেখো ক্যাথোড কর্তৃক, লেখো ক্যাথোড কর্তৃক, ক্যাথোড কর্তৃক H+ আকর্ষিত হবে এবং বিজারণ বিক্রিয়া সম্পন্ন করবে। ক্যাথোড কর্তৃক H+ আকর্ষিত হবে, ক্যাথোড কর্তৃক H+ আকর্ষিত হবে এবং বিজারণ বিক্রিয়া সম্পন্ন করবে। ক্যাথোড কর্তৃক H+ আকর্ষিত হবে এবং বিজারণ বিক্রিয়া সম্পন্ন করবে। ক্যাথোড কর্তৃক H+ আকর্ষিত হবে এবং বিজারণ বিক্রিয়া সম্পন্ন করবে। ক্লিয়ার? তাহলে সবাই ক্যাথোডের বিক্রিয়াটা লিখে ফেলো। 4H+ সে 4টা ইলেকট্রন গ্রহণ করে, 4H+ সেটি 4টি ইলেকট্রন গ্রহণ করে। হ্যাঁ, এটা তারপরে আমি একটু দেখি। রাফি আল ওয়াসি দাঁড়াও, বলো। আরে সবাই ওর কোশ্চেন করবো, সবাই বুঝে নিবা। 4টা H+ 4টা ইলেকট্রন গ্রহণ করে আমি কি 4H লিখবো? 4H লিখবো? লিখবো। সবাই একমত? না, দেবরাজ একমত না, কেন? হ্যাঁ, হাইড্রোজেন পরমাণু আকারে থাকতে পারে না, তাহলে এটাকে 4H না লিখতে লিখতে হবে কি 2H2। গুড, লেখো 2H2, 2H2। ক্লিয়ার? 4টা হাইড্রোজেন প্লাস 4টা ইলেকট্রন গ্রহণ করে 2H2 হচ্ছে। তাহলে 4টা হাইড্রোজেন পরমাণু কেন লিখলাম না সবাই বুঝছো? কারণ হচ্ছে 4টা হাইড্রোজেন পরমাণু, হাইড্রোজেন কখনো পরমাণু আকারে থাকতে পারে না, তাহলে সে H2 আকারে থাকবে, আর H2 কে যদি 4 মেলাতে হয় তাহলে 2H2 লিখতে হবে। সব একমত? তাহলে বিশুদ্ধ পানি কারো বুঝতে অসুবিধা আছে? ওকে, সবাই হেডলাইন দাও। তড়িৎ বিশ্লেষণের ব্যবহার। তড়িৎ বিশ্লেষণের ব্যবহার। তড়িৎ বিশ্লেষণের ব্যবহার। ওকে, লেখো সক্রিয় ধাতুসমূহ, লেখো সক্রিয় ধাতুসমূহ, সক্রিয় ধাতুসমূহ, সক্রিয় ধাতুসমূহ তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে নিষ্কাশিত হয়। সক্রিয় ধাতুসমূহ, সক্রিয় ধাতুসমূহ তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে নিষ্কাশিত হয়। সক্রিয় ধাতুসমূহ তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে নিষ্কাশিত হয়। সক্রিয় ধাতুসমূহ তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে নিষ্কাশিত হয়। ঠিক আছে? সবাই দেখো, যেমন যেমন গলিত NaCl থেকে, যেমন দেখো যেমন গলিত NaCl এ, যেমন গলিত NaCl এ বিদ্যুৎ প্রবাহ চালনা করলে, বিদ্যুৎ প্রবাহ চালনা করলে, গলিত NaCl এ বিদ্যুৎ প্রবাহ চালনা করলে, গলিত NaCl এ বিদ্যুৎ প্রবাহ চালনা করলে ক্যাথোডে সোডিয়াম ধাতু জমা হয়। ক্যাথোডে সোডিয়াম ধাতু জমা হয়। মনে আছে যে ক্যাথোডে সোডিয়াম গিয়ে ইলেকট্রন গ্রহণ করে, ক্যাথোডে সোডিয়াম ধাতু জমা হয়। গলিত NaCl এ বিদ্যুৎ প্রবাহ চালনা করলে
ক্যাথোডে সোডিয়াম ধাতু জমা হয়। ক্লিয়ার? দেখো আবার এবার সবাই দেখো, এখানে একটা সুন্দর উদাহরণ আছে, বিক্রিয়া আছে বলে এটা করাই দিচ্ছি। আমরা বলেছিলাম যেগুলো সক্রিয় ধাতু তারা প্রকৃতিতে বিশুদ্ধ অবস্থায় থাকে না, যৌগ আকারে থাকে। ঠিক তেমনি অ্যালুমিনিয়ামকে তুমি প্রকৃতিতে, যে অ্যালুমিনিয়াম আমরা ব্যবহার করি, এই অ্যালুমিনিয়ামকে প্রকৃতিতে কখনো বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় না, যৌগ আকারে পাওয়া যায়। অ্যালুমিনিয়াম যেহেতু সক্রিয় ধাতু, ওই যে ম্যাকাইভার এলো একদম প্রথম দিকেই আছে, অনেক বেশি সক্রিয়। অ্যালুমিনিয়ামকে প্রকৃতিতে পাওয়া যায় অ্যালুমিনিয়াম অক্সাইড রূপে। কি রূপে? অ্যালুমিনিয়াম অক্সাইড। তাহলে এই অ্যালুমিনিয়াম অক্সাইডকে যদি অ্যালুমিনিয়াম অক্সাইড থেকে যদি অ্যালুমিনিয়ামকে আলাদা করতে হয়, তাহলে তড়িৎ বিশ্লেষণ ব্যবহার করা যেতে পারে। কিভাবে? সবাই লেখো, কি লিখছো? লেখো আবার অ্যালুমিনিয়াম অক্সাইড থেকে, লেখো আবার অ্যালুমিনিয়াম অক্সাইড থেকে, আবার অ্যালুমিনিয়াম অক্সাইড থেকে Al2O3 থেকে, আবার অ্যালুমিনিয়াম অক্সাইড থেকে, আবার অ্যালুমিনিয়াম অক্সাইড থেকে ক্যাথোডে অ্যালুমিনিয়াম ধাতু, অ্যালুমিনিয়াম অক্সাইড থেকে ক্যাথোডে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশিত করা যায়। অ্যালুমিনিয়াম অক্সাইড থেকে ক্যাথোডে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশিত করা যায়। অ্যালুমিনিয়াম অক্সাইড থেকে ক্যাথোডে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশিত করা যায়। সবাই আগে অ্যালুমিনিয়াম অক্সাইডকে ভাঙো। এই যে 2Al2O3 সমান 2Al3 প্লাস 3O2 মাইনাস। তাহলে দ্রবণে অ্যালুমিনিয়াম অক্সাইড দুইটা অ্যালুমিনিয়াম পরমাণু 3+ রূপে থাকে, 3টা অক্সিজেন পরমাণু 2- রূপে থাকে। এটা সবাই বুঝছো? Al2O3 তে অ্যালুমিনিয়াম কয়টা? 2টা। তারা একটা অ্যালুমিনিয়াম কয়টা প্লাস দেয়? 3টা। তাহলে 2টা অ্যালুমিনিয়াম 3+ রূপে রয়েছে, আর অক্সিজেন জানি কি 2-। O3 তে অক্সিজেন কয়টা? 3টা। তাহলে 3টা অক্সিজেন 2- রূপে আছে। এবার আমরা জানি অ্যানোড পজিটিভ। অ্যানোড কি? তাহলে বলো অ্যানোড কর্তৃক আকর্ষিত হবে কি? অক্সিজেন। লেখো অ্যানোড কর্তৃক O2- আকর্ষিত হয় এবং জারণ বিক্রিয়া হয়। অ্যানোড কর্তৃক O2- আকর্ষিত হয় এবং জারণ বিক্রিয়া হয়। অ্যানোড কর্তৃক O2- আকর্ষিত হয় এবং জারণ বিক্রিয়া হয়। হ্যাঁ, মানে ক্লাসের মধ্যে ফোন ধরতেছে, কোনো অনুমতি নেই, এটা মানে কেমন দেখায়। তোমরা ফোন ধরার ক্ষেত্রে আমাকে বলবা যে ভাই একটু ফোন ধরতে পারি। আমি নিজে অনেক সময় ফোন ধরি না ক্লাসের মধ্যে, তোমরা তো দেখো তো, ঠিক আছে? এটা বলতে হয়। ক্লিয়ার? ওকে, তাহলে চলো। অ্যানোড কর্তৃক O2- আকর্ষিত হয় এবং জারণ বিক্রিয়া সম্পন্ন হয়। লিখছো? সবাই লেখো অ্যানোডে বিক্রিয়া। এই যে অ্যানোডে বিক্রিয়া, এটা আমি বুঝাই দিচ্ছি, আগে লেখো অ্যানোডে বিক্রিয়া। অ্যানোডে বিক্রিয়া লিখে চলো যাই। অ্যানোডে বিক্রিয়া তাহলে কি হবে সবাই দেখো, সবাই আমার সাথে, এটা 3O2-। বলো 3O2- এর মধ্যে মোট মাইনাস কয়টা? 3O2- এর মধ্যে মোট মাইনাস কয়টা? 6টা। তাহলে সে কয়টা ত্যাগ করবে? 6টা। তাহলে আমি এখানে কিছু লিখবো না, আমি এই যে 6টা ইলেকট্রন ত্যাগ করছে এটা লিখলাম। এবার শোনো সবাই, 3O2- 6টা ইলেকট্রন ত্যাগ করছে, কিন্তু হওয়ার কথা কি? সবাই ভালো করে বোঝো, হওয়ার কথা ভাইয়া 3টা অক্সিজেন নিরপেক্ষ পরমাণু, তাই না? কিন্তু প্রকৃতিতে কি অক্সিজেন পরমাণু আকারে থাকে? অক্সিজেন থাকে অণু আকারে। কি আকারে? মোট 3টা অক্সিজেনের মধ্যে 2টা মিলে অণু হবে। এবার খেয়াল করো, এই যে O2 লিখলাম, কিন্তু আমার তো অক্সিজেন হওয়া লাগবে 3টা। কয়টা? বলো 2 এর সাথে কত গুণ করলে 3 হয়? 1.5। 2 এর সাথে কত গুণ করলে 3 হয়? 1.5 কে 3/2 লিখতে পারি, তাহলে এটা লিখবো 3/2। ক্লিয়ার? আবার 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 এদিকে ফোকাস, যারা বুঝিনা আবার 3O2- 6টা মাইনাস আছে, 6টা ইলেকট্রন ত্যাগ করবে, তাহলে এবার ডান পাশে হওয়ার কথা 3O, 3টা অক্সিজেন পরমাণু, কিন্তু অক্সিজেন তো পরমাণু আকারে থাকে না, তাহলে আমি O2 লিখলাম, কিন্তু এখানে 3 এখানে 2, তাহলে তো মিললো না। তাহলে সমতা করার জন্য আমাকে কি করতে হবে? ওখানে আমার 3 বানাতে হবে। বলো 2 এর সাথে কত গুণ করলে 3 হয়? 1.5। 1.5 কে 3/2 লিখতে পারি, তাই লিখছি। এই যে এখানে এই জন্য 3/2 O2 আসছে। সবাই ক্লিয়ার? ক্লিয়ার সবাই? এটা বুঝিনি এমন কেউ আছো?
ওকে, তাহলে এটা ক্লিয়ার হয়েছে। পরেরটা লেখো। না না, ওভাবে লেখা যাবে না। সবাই লেখো ক্যাথোড কর্তৃক, লেখো ক্যাথোড কর্তৃক অ্যালুমিনিয়াম 3+ আকর্ষিত হয় এবং বিজারণ বিক্রিয়া ঘটে। ক্যাথোড কর্তৃক অ্যালুমিনিয়াম 3+ আকর্ষিত হয়, ক্যাথোড কর্তৃক অ্যালুমিনিয়াম 3+ আকর্ষিত হয় এবং বিজারণ বিক্রিয়া ঘটায়। ক্যাথোড কর্তৃক অ্যালুমিনিয়াম 3+ আকর্ষিত হয় এবং বিজারণ বিক্রিয়া ঘটায়। দিয়ে সবাই এই যে ক্যাথোডের বিক্রিয়াটা লিখে ফেলো অ্যালুমিনিয়ামের। ক্যাথোড কর্তৃক অ্যালুমিনিয়াম 3+ আকর্ষিত হয় এবং বিজারণ বিক্রিয়া ঘটায়। দিয়ে এই অ্যালুমিনিয়াম 3+ এর এই বিক্রিয়াটা লিখে ফেলো। ও 6টা ত্যাগ করছে, এ 6টা গ্রহণ করবে। 2Al3+ প্লাস 6টা ইলেকট্রন, 2টা অ্যালুমিনিয়াম পরমাণু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রকৃতিতে এই যে অ্যালুমিনিয়াম অক্সাইড রূপে ছিল, সেখান থেকে অ্যালুমিনিয়াম আলাদা করলাম। ক্যাথোডে কি অ্যালুমিনিয়াম জমা হচ্ছে? দেখো তো, এই ক্যাথোডে অ্যালুমিনিয়াম বিক্রিয়া করলো না এবং গিয়ে বিজারণ বিক্রিয়া ঘটালো। তাহলে এই অ্যালুমিনিয়াম তো অ্যালুমিনিয়াম আগে ছিল অ্যালুমিনিয়াম অক্সাইড, এখন অ্যালুমিনিয়াম আলাদা হয়ে গিয়েছে। তাহলে এইভাবেই আমরা কি করি, তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে একটা যৌগ থেকে ধাতুকে পৃথক করে ফেলি। ওকে, সবাই তুলছে এটা? ওকে, এবার 2 নম্বর লেখো ধাতু বিশুদ্ধকরণ। ধাতু বিশুদ্ধকরণ, ধাতু নিষ্কাশন হচ্ছে প্রথম ব্যবহার। এবার লেখো ধাতু বিশুদ্ধকরণ। ধাতু বিশুদ্ধকরণ, ধাতুকে বিশুদ্ধ করব। ঠিক আছে, চলো লেখো যে অবিশুদ্ধ ধাতব দণ্ডকে, অবিশুদ্ধ ধাতব দণ্ডকে, ধাতু বিশুদ্ধকরণ হেডলাইন দিয়ে লেখো অবিশুদ্ধ ধাতব দণ্ডকে, অবিশুদ্ধ ধাতব দণ্ডকে অ্যানোড হিসেবে, অবিশুদ্ধ ধাতব দণ্ডকে অ্যানোড হিসেবে অর্থাৎ ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত করতে হবে। অবিশুদ্ধ ধাতব দণ্ডকে অ্যানোড হিসেবে অর্থাৎ ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত করতে হবে। অবিশুদ্ধ ধাতব দণ্ডকে অ্যানোড হিসেবে অর্থাৎ ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত করতে হবে। ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত করতে হবে। লিখছে পর্যন্ত? লেখো এবং যে ধাতুকে বিশুদ্ধ করতে চায়, এবং লেখো যে ধাতুকে বিশুদ্ধ করতে চায়, যে ধাতুকে বিশুদ্ধ করতে চায়, যে ধাতুকে বিশুদ্ধ করতে চায় তার, লেখো তার একটি বিশুদ্ধ দণ্ড, যে ধাতুকে বিশুদ্ধ করতে চায় তার একটি বিশুদ্ধ দণ্ড, যে ধাতুকে বিশুদ্ধ করতে চায় তার একটি বিশুদ্ধ দণ্ড ক্যাথোড হিসেবে নিতে হবে। তার একটি বিশুদ্ধ দণ্ড ক্যাথোড হিসেবে নিতে হবে। ক্যাথোড হিসেবে নিতে হবে। হ্যাঁ, ক্লিয়ার? নিতে হবে বা দিতে হবে, একই কথা, একই কথা, একই কথা। ক্লিয়ার? ওকে, আমাদের ফোকাস। তাহলে আমি কি নিলাম সবাই খেয়াল করো, মনে করো, একটু একটা লিখে নাও, তারপর আমরা চিত্রে যাচ্ছি। লেখো বিদ্যুৎ চালনা করলে, বিদ্যুৎ চালনা করলে, লেখো বিদ্যুৎ চালনা করলে, হ্যাঁ একসাথে দেখো, বিদ্যুৎ চালনা করলে অ্যানোডে থাকা, বিদ্যুৎ চালনা করলে অ্যানোডে থাকা ধাতু, বিদ্যুৎ চালনা করলে অ্যানোডে থাকা ধাতু ইলেকট্রন ত্যাগ করে, হ্যাঁ বিদ্যুৎ চালনা করলে অ্যানোডে থাকা ধাতু ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়ন রূপে দ্রবণে চলে আসে। ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়ন রূপে দ্রবণে চলে আসে। ক্যাটায়ন রূপে দ্রবণে চলে আসে। ক্যাটায়ন রূপে দ্রবণে চলে আসে। লিখছো? লেখো এবং উক্ত ক্যাটায়নকে, হ্যাঁ উক্ত ক্যাটায়নকে ক্যাথোড আকর্ষণ করে। উক্ত ক্যাটায়নকে ক্যাথোড আকর্ষণ করে। উক্ত ক্যাটায়নকে ক্যাথোড কি করে? ক্যাথোড নেগেটিভ, তাহলে ওই ক্যাটায়নকে কি করবে? আকর্ষণ করে। এবং
এবং ধাতুটি ক্যাথোডে গিয়ে জমা হয় এবং ধাতুটি ক্যাথোডে গিয়ে জমা হয় ধাতুটি ক্যাথোডে গিয়ে জমা হয় ঠিক আছে এবং ধাতুটি ক্যাথোডে গিয়ে জমা হয় লেখা একটু বড় হয়েছে একটু এলোমেলো ভাব আছে তাই না কেতে কি বললেন আগামাতা ধরতেও কষ্ট হচ্ছে একটু চলো আমরা এটাকে চিত্রের মাধ্যমে দেখাই আমি ক্লিয়ার করে মনে করো সবাই আমার কাছে একটা অবিশুদ্ধ কপার দণ্ড আছে তামার দণ্ড অবিশুদ্ধ এখান থেকে আমি কপারটাকে বিশুদ্ধ করতে চাই কপারটাকে কি করতে চাই বিশুদ্ধ করতে চাই তাহলে এই রুলস অনুযায়ী আমরা এটাকে প্রমাণ করব সবাই খেয়াল করো আমার কাছে একটা অবিশুদ্ধ কপার দণ্ড আছে আমি সেটাকে কি করতে চাই বিশুদ্ধ করতে চাই কিভাবে তাহলে রুলস কি বলছে অবিশুদ্ধ কপার দণ্ডকে অ্যানোড হিসেবে কাজ করতে হবে কি হিসেবে ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে ক্লিয়ার চিত্র আর যে ধাতুকে বিশুদ্ধ করব আমি কাকে বিশুদ্ধ করতে যাচ্ছি কপারকে তাহলে কপারের একটা বিশুদ্ধ দণ্ড ক্যাথোড হিসেবে নিতে হবে সবাই এই লাইনটা বুঝতে পেরেছো সবাই প্রথম 2 লাইন 3 লাইন বুঝে নাও বলা হচ্ছে অবিশুদ্ধ ধাতব দণ্ড আমি একটা কপার নিয়েছি সেই কপারটা অবিশুদ্ধ সেটাকে আমি ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে মানে অ্যানোড হিসেবে নিয়েছি আর আমি কপারকে বিশুদ্ধ করতে চাই তাহলে এই কপারের একটা বিশুদ্ধ দণ্ড আমি ক্যাথোড হিসেবে নিয়েছি সবাই ক্লিয়ার এই কনসেপ্টটা কারণ এটা বুঝতে অসুবিধা আছে এনিওয়ান হ্যাঁ আরেকবার বলবো আমার রুলস বলছে কি হ্যাঁ সবাই আমার রুলস বলছে কি যে আমার ব্যাটারির ধনাত্মক প্রান্তে তাকে যোগ করতে হবে যেটা অবিশুদ্ধ ধাতব দণ্ড অবিশুদ্ধ তাহলে আমার কাছে আমি কপার দিয়ে বোঝাচ্ছি আমার কাছে একটা কপারের অবিশুদ্ধ ধাতব দণ্ড আছে তাহলে আমি সেটাকে এখানে স্থাপন করলাম ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে সবাই একমত ওকে আর বলছি যে ধাতুকে আমি বিশুদ্ধ করতে যাচ্ছি আমি কাকে বিশুদ্ধ করতে যাচ্ছি কপারকে সেই কপারের একটা বিশুদ্ধ দণ্ড নিয়ে এসে আমি ক্যাথোড হিসেবে ব্যবহার করলাম সবাই ক্লিয়ার হ্যাঁ হ্যাঁ কি কপার হ্যাঁ এটা অবিশুদ্ধ এটা বিশুদ্ধ এবার খেয়াল করো আমি একে বেসিক বলে দিই এই অবিশুদ্ধ থেকে কপার বেরিয়ে আসবে সে গিয়ে বিশুদ্ধের সাথে যুক্ত হয়ে যাবে অবিশুদ্ধ থেকে কপার বের হয়ে আসবে সে গিয়ে কার সাথে যুক্ত হবে বিশুদ্ধের সাথে এবার একটু মিলাই নাও তারপরে ছবি আঁকাও দেখো মনোযোগ দিই তাহলে এবার কি হচ্ছে খুব মনোযোগ দিয়ে খেয়াল করো যখন আমি বিদ্যুৎ চালনা করলাম তখন এই যে অবিশুদ্ধের মধ্যে কপার আছে না সে কপার ইলেকট্রন ত্যাগ করে কপার 2+ রূপে দ্রবণে আসলো তাহলে আমি চিত্রটা একটু জুম করে খেয়াল করো এই যে যখনই বিদ্যুৎ প্রবাহ চালনা করলাম তখন এই অবিশুদ্ধ কপার দণ্ড থেকে কপার সে ইলেকট্রন ত্যাগ করে কপার 2+ রূপে দ্রবণে আসলো ক্লিয়ার এ পর্যন্ত কপার 2+ কে আকর্ষণ করবে কে ক্যাথোড এই কপার 2+ ওইখানে গিয়ে বিজারণ বিক্রিয়া ঘটে এই বিশুদ্ধ কপারের এখানে আস্তে আস্তে জমা হতে থাকবে আস্তে আস্তে কি হতে থাকবে জমা হতে থাকবে তাহলে এই অবিশুদ্ধ থেকে কপার আলাদা হয়ে গেল গিয়ে ওখানে জমা হয়ে গেল তাহলে বিশুদ্ধ কপার আমি আলাদা করতে পারলাম এটা কনসার্ন শোনো যে ভাইয়া আগে তো বুঝছিলাম দ্রবণ থেকে টেনে নিয়ে জারণ হচ্ছিল এইখানে যে কপারটা আছে এই কপার জারণ ঘটায় কেমনে কি মেকানিজম সুন্দর কোশ্চেন যে ভাইয়া এইখানে যে কপার সে তো ভিতরে কপার আছে সে কেন ইলেকট্রন ত্যাগ করবে সে কেন ইলেকট্রন ত্যাগ করবে তাই ইলেকট্রন ত্যাগ করার কোনো মানে একটা মেকানিজম তো আছে এমনি এমনি তো ইলেকট্রন ত্যাগ করবে না আগে দেখছিলাম ভাই Cl- এখানে গিয়ে ইলেকট্রন ত্যাগ করছিল কারণ ও পজিটিভ ওর ইলেকট্রন দরকার তাই ঠিক আছে কিন্তু এখন তো দ্রবণ থেকে কেউ যাচ্ছে না এই দণ্ড থেকে যে কপার ছিল সে কপার ইলেকট্রন ত্যাগ করে চলে আসছে দ্রবণে কপার 2+ রূপে কপার এই দণ্ডের ভিতরে থাকা কপার যেটা অবিশুদ্ধ কপার সে কেন ইলেকট্রন ত্যাগ করবে বলো ব্যাটারি এখানে কি সাপ্লাই দিচ্ছে প্লাস ব্যাটারি এখানে কি সাপ্লাই দিচ্ছে বলো প্লাসের কার প্রতি অ্যাফিনিটি আছে মাইনাসের প্রতি এই যে অসংখ্য প্লাস সাপ্লাই দেওয়ার কারণে তখন কপারের যে ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনগুলোকে কপার ধরে রাখতে পারে না তখন কপার ইলেকট্রন ত্যাগ করে কপার 2টা ইলেকট্রন ত্যাগ করে দ্রবণে কপার 2+ রূপে চলে আসে ওই পজিটিভের আকর্ষণের কারণে ওই পজিটিভের কি কারণে আকর্ষণের কারণে সবাই বুঝতে পেরেছো যে ভিতরে থাকা কপার কেন ইলেকট্রন ত্যাগ করছে এই জন্য এই ধাতব দণ্ড হিসেবে নিষ্ক্রিয় ধাতব যেসব ধাতু আছে তাদের হলো দণ্ড নেওয়া হয় কারণ কি যাতে তারা বিক্রিয়া না করতে পারে যাতে তারা কি না করতে পারে মনে করো আমি এখানে এমন একজনকে নিলাম যে আবার বিক্রিয়া করতেছে মানে তাকে রাখলে ভাই নিরপেক্ষ হিসেবে থাকেন তা না সে নিজেই লেগে গেছে কাজে তাহলে হবে না তো তাহলে ফ্যাক্ট হচ্ছে এটাই এই জন্য দেখবা তড়িৎ বিশ্লেষণে প্লাটিনাম তড়িৎদ্বার সবচেয়ে বেশি ব্যবহার করা হয় কারণ প্লাটিনাম ওই যে পেটায় আমায় একদম লাস্টে এরা সহজে কারোর সাথে বিক্রিয়া করে না তাহলে কপার কেন ইলেকট্রন ত্যাগ করছে সবাই ক্লিয়ার কারণ ওই যে পজিটিভ ব্যাটারি অনেকগুলো প্লাস সাপ্লাই দিচ্ছে প্লাস কপার থেকে ইলেকট্রন টেনে নেয় ফলে কপার ইলেকট্রন ত্যাগ করে বসে জারণ বিক্রিয়া ঘটায় কপার 2+ রূপে দ্রবণে চলে আসে ক্লিয়ার সবাই চিত্রটা আঁকো
ওকে, যেভাবে আঁকাই সেভাবে আঁকাও। ধাতু সবসময় ধনাত্মক হয় না, ধাতু তো অলওয়েজ ধনাত্মক, ধাতু সবসময় ইলেকট্রন ত্যাগ করে। চিত্রটা আঁকায় ফেলো। না, ওই যে ধাতুকে বিশুদ্ধ করতে চায় তারই একটা দ্রবণ। আমি কপার সালফেট নিয়েছি, তুমি অন্য কোনো দ্রবণ নিলে, কপারের অন্য কোনো দ্রবণ নিলে, কপার ক্লোরাইড নিতে পারতে, কোনো অসুবিধা নাই। হ্যাঁ করবো, এই তুমি আঁকে নাও, আবার রিকল করবো, আঁকে নাও, কোনো অসুবিধা নেই। মেকআপ করিস না ভাই, দ্রুত আঁকা। অ্যানোডে বিশুদ্ধ কপার কখন বললাম আমি? এটা অবিশুদ্ধ। কিরে চোখ কোন দিকে রে? অবিশুদ্ধ কপার। হ্যাঁ প্লিজ, থ্যাংক ইউ। তুমি সবাই চিত্র আঁকেছো, দিয়ে ওই বিখ্যাত লিখে ফেলো। সবাই বিখ্যা, হ্যাঁ বিখ্যা লিখে ফেলো, ওই যে অ্যানোডে বিখ্যা, ক্যাথোডে বিখ্যা। বইতে কিন্তু এই চিত্রটা নাই, মানে বইতে জাস্ট বাংলা লিখে রেখে দাও, ওই যেটা আমি আগে লেখাইছি। যত কত কনফিউশন তৈরি হতে পারে যদি সেটাকে ক্লিয়ার না করা হয়। তার প্রমাণ দেখো, চিত্র দেখার পরে ক্লিয়ার হয়েছে যে কি হয়েছে, কিন্তু ওই লেখাটা খুবই এদিক ওদিক করা অবস্থা। সবাই আঁকেছো, লিখছো? ওকে, সবাই একটু তাহলে 2 লাইন বাংলা লেখো। লেখো, অবিশুদ্ধ কপার দণ্ড থেকে জারণ বিক্রিয়ার মাধ্যমে, অবিশুদ্ধ কপার দণ্ড থেকে কপার, লেখো অবিশুদ্ধ কপার দণ্ড থেকে কপার, অবিশুদ্ধ কপার দণ্ড থেকে কপার, অবিশুদ্ধ কপার দণ্ড থেকে কপার জারণ বিক্রিয়ার মাধ্যমে কপার 2+ রূপে দ্রবণে আসে। এই তীর চিহ্নগুলো দিয়েও, আমি চিত্রের মধ্যে 2টা তীর চিহ্ন দিয়েছি এটা বোঝানোর জন্য। অবিশুদ্ধ কপার দণ্ড থেকে কপার জারণ বিক্রিয়ার করে কপার 2+ রূপে দ্রবণে আসে, কপার 2+ রূপে দ্রবণে আসে, কপার 2+ রূপে দ্রবণে আসে। না রে, আছে মনে হয়, কপার 2+ রূপে দ্রবণে আসে, দেখছো? ওকে, হ্যাঁ হ্যাঁ, এই যে অবিশুদ্ধ কপার দণ্ড থেকে কপার জারণ বিক্রিয়া ঘটিয়ে কপার 2+ রূপে দ্রবণে আসে, দেখছো? লেখো, ক্যাথোড কপার 2+ কে আকর্ষণ করে এবং ক্যাথোড কপার 2+ কে আকর্ষণ করে, ক্যাথোড কপার 2+ কে আকর্ষণ করে, ক্যাথোড কপার 2+ কে কি করে? আকর্ষণ করে। এবং অ্যানোডের কথা আগে লিখে দিচ্ছি। ক্যাথোড কপার 2+ কে আকর্ষণ করে এবং বিজারণ বিক্রিয়া ঘটায়, ফলে কপার ক্যাথোডে জমা হতে থাকে। বিজারণ বিক্রিয়া ঘটায়, ফলে কপার ক্যাথোডে জমা হতে থাকে, ফলে কপার ক্যাথোডে জমা হতে থাকে। ক্লিয়ার এই কনসেপ্টে সবাই? কারণ এটা বুঝতে অসুবিধা? এনিওয়ান বুঝতে পেরেছো? চিত্র দেওয়ার পর ক্লিয়ার হয়েছে সবগুলো? ওকে, আরো কোনো কোশ্চেন আছে? ওকে, হ্যাঁ হ্যাঁ প্লিজ প্লিজ। এইখানে কপার, এই ধাতব দণ্ডের ভিতরে থাকা কপার কেন ইলেকট্রন ত্যাগ করছে? অ্যানোড মানে জারণ বিক্রিয়া কেন করছে খেয়াল করো। বলো, ব্যাটারি এখানে কি সাপ্লাই দিচ্ছে? পজিটিভ। এই পজিটিভ ইলেকট্রনের প্রতি একটা অ্যাফিনিটি আছে, ফলে এই পজিটিভ যখন অনেকগুলো সাপ্লাই হয় তখন কপার ধাতু, প্রত্যেকটা ধাতুই চাই ইলেকট্রন ত্যাগ করতে। প্রত্যেক ধাতুই কি চাই? সোডিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম 2+, আয়রন 2+ অথবা 3+, ম্যাঙ্গানিজ 5+। এইভাবে তো প্রত্যেকটা ধাতুই চাই কি? ইলেকট্রন ত্যাগ করতে। প্রত্যেক ধাতু কি চাই? ইলেকট্রন ত্যাগ করতে। এখন ইলেকট্রন ত্যাগ করার জন্য তার একটা তো উৎস দরকার বা তার একটা কারণ দরকার। এই যে ব্যাটারি অনেকগুলো প্লাস সাপ্লাই দিচ্ছে,
ওই প্লাস কপারের ইলেকট্রনকে টানিয়ে দিচ্ছে। কপার থেকে যখন ইলেকট্রন টেনে নিবে, কপারকে ইলেকট্রন ধরে রাখবে না ছেড়ে দিবে? তাহলে ইলেকট্রন ছেড়ে দেওয়া মানে কি? ছাড়ন মানে কি? জারণ। ছাড়ন মানে কি? তাহলে অ্যানোডে জারণ হচ্ছে, সবাই ক্লিয়ার? তাহলে কপার 2+ দ্রবণে আসলো, ক্যাথোডে চলে গেল, ক্যাথোডে গিয়ে জমা হলো। সবাই ক্লিয়ার? ওকে, 3 নম্বর লেখো, আজকে লাস্ট টপিক, ইলেকট্রোপ্লেটিং। না, আজকে বায়োলজি পড়া খুবই কম। আজকে বায়োলজি পড়ার মধ্যে কিছু ইন্টারেস্টিং বিষয় আছে, লেখার থেকে বলবো বেশি, বুঝা গেছে? এটা ভিডিও করবো না, কারণ এটা ভিডিও করার মতো টপিক না। ওকে, সবাই লেখো, ইলেকট্রোপ্লেটিং বা তড়িৎ প্রলেপন। আর কথা না প্লিজ। ইলেকট্রোপ্লেটিং বা তড়িৎ প্রলেপন, এদিকে সমস্যা নেই, থাক। লেখো, ইলেকট্রোপ্লেটিং বা তড়িৎ প্রলেপন। ইলেকট্রোপ্লেটিং বা তড়িৎ প্রলেপন। ইলেকট্রোপ্লেটিং বা তড়িৎ প্রলেপন। সবাই আমাদের ফোকাস আছে, শোনো। এটা তোলার পরে আমি আগে একটু ব্যাখ্যা করি। ইলেকট্রোপ্লেটিং বা তড়িৎ প্রলেপন, এদিকে কথা না। এবার শোনো, আমরা স্বাভাবিকভাবে যারা সক্রিয় ধাতু, তারা দ্রুত বিক্রিয়া করে বিভিন্ন যৌগ গঠন করে বসে থাকে। তেমনি একটা সক্রিয় ধাতুর নাম হচ্ছে আয়রন, লোহা দ্রুত বিক্রিয়া করে বলে মরিচা ধরে যায়, তাই না? সবাই আমাদেরকে ফোকাস করো, কথা না। লোহা দ্রুত বিক্রিয়া করে বলে কি হয়ে যায়? মরিচা ধরে যায়। তাহলে এই জন্য মনে করো যে তুমি, সবাই মনোযোগ দিয়ে, তুমি এটাকে কিভাবে মরিচা রোধী করতে পারো, তার একটা উপায় আমি বলে দিচ্ছি। দেখো, ওই অধিক সক্রিয় ধাতুর উপর তুমি কম সক্রিয় ধাতুর একটা প্রলেপ দিয়ে দিলে, ভালো করে বোঝো। অধিক সক্রিয় ধাতুর উপর, কথা বলিস না, অধিক সক্রিয় ধাতুর উপর কম সক্রিয় ধাতুর একটা প্রলেপ দিয়ে দিলাম। বলো, কম সক্রিয় ধাতু কি সহজে বিক্রিয়া করবে না তো? তাহলে আমার ভিতরে অধিক সক্রিয় ধাতু আর বিক্রিয়াও করতে পারছে না, আর উপরে কম সক্রিয় ধাতুর একটা প্রলেপ থাকার কারণে এটা আলটিমেটলি কোনো ক্ষতিগ্রস্ত হচ্ছে না। তাহলে তড়িৎ প্রলেপন করা হয় ক্ষয় রোধ করার জন্য। কি করার জন্য? ক্ষয় রোধ করার জন্য। যেমন আমাদের চামচ যেগুলো আমরা ব্যবহার করি, এই চামচগুলো সবগুলোই তো লোহার, আয়রনের, কিন্তু তার উপর একটা সিলভারের প্রলেপ দেওয়া আছে। কি দেওয়া আছে? সিলভারের প্রলেপ দেওয়া আছে। ক্লিয়ার? সিলভার নিষ্ক্রিয়, মনে আছে? ওই যে আজি পেটাই আমায়, আজিতে ছিল সিলভার, হ্যাঁ, আবার কালু হাজি, ঠিক আছে? আজি হচ্ছে সিলভার, মনে আছে সবার? ওকে। আবার সবচেয়ে ভালো প্রলেপ দেওয়া, সবচেয়ে নিষ্ক্রিয় কে? গোল্ড। এই জন্য গোল্ডের প্রলেপ যেগুলো দেওয়া হয় সেগুলো সহজে ক্ষয় হয় না। মনে করো যে মুমিন বিয়ে করতে যাচ্ছে, মনে করো সাপোজ মুমিন, হ্যাঁ চুপ, মুমিন কি করতে যাচ্ছে? বিয়ে করতে যাচ্ছে। এখন তাকে রিয়েল গোল্ড না দিয়ে সে কি করছে? গোল্ড প্লেটেড, এটা দিয়ে বিয়ে করতে গিয়ে মার খেয়ে বাসায় চলে আসছে। ঠিক আছে, সবাই লেখো, অধিক সক্রিয় ধাতুর উপর কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়াকে, লেখো, অধিক সক্রিয় ধাতুর উপর কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়াকে, অধিক সক্রিয় ধাতুর উপর কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়াকে ইলেকট্রোপ্লেটিং বলে। অধিক সক্রিয় ধাতুর উপর কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়াকে ইলেকট্রোপ্লেটিং বলে। অধিক সক্রিয় ধাতুর উপর কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়াকে কি বলে? ইলেকট্রোপ্লেটিং বলে। ক্লিয়ার? ওকে। তোমরা আগে যেটা ধাতু বিশুদ্ধকরণ লিখছিলে, এই চিত্রের নিচে একটু লিখে রাখো যে চিত্র অবিশুদ্ধ কপার থেকে বিশুদ্ধ কপার পৃথককরণ। একটু চিত্র লিখে আসো। চিত্র অবিশুদ্ধ কপার থেকে বিশুদ্ধ কপার পৃথককরণ। অবিশুদ্ধ কপার থেকে, তাহলে পরে বুঝবা যে চিত্রটা কিসের ছিল। অবিশুদ্ধ কপার থেকে বিশুদ্ধ কপার পৃথকীকরণ। অবিশুদ্ধ, ওই যে এই চিত্রের নিচে চিত্র বলে লেখো, অবিশুদ্ধ কপার থেকে বিশুদ্ধ কপার পৃথকীকরণ। ওকে, এবার চলো, হ্যাঁ, অবিশুদ্ধ কপার থেকে বিশুদ্ধ কপার পৃথকীকরণ। এবার এদিকে। তাহলে আমরা কি করব?
অধিক সক্রিয় ধাতুর উপর কম সক্রিয় ধাতুর প্রলেপ দিব। ঠিক আছে, সবাই একটু লেখো, এক লাইন লেখো। লেখো যে যে ধাতুর প্রলেপ দেওয়া হবে সেটি অ্যানোড, যে ধাতুর প্রলেপ দেওয়া হবে মানে যেটা কম সক্রিয়, যে ধাতুর প্রলেপ দেওয়া হবে সেটি অ্যানোড, যে ধাতুর প্রলেপ দেওয়া হবে সেটি অ্যানোড, এবং যে ধাতুর উপরে প্রলেপ দেওয়া হবে সেটি ক্যাথোড হিসেবে নিতে হবে। যে ধাতুর প্রলেপ দেওয়া হবে সেটি অ্যানোড, এবং যে ধাতুর উপরে প্রলেপ, যে ধাতুর প্রলেপ দিতে হবে সেটি অ্যানোড, এবং যে ধাতুর উপরে প্রলেপ দেওয়া হবে সেটি ক্যাথোড হিসেবে নিতে হবে। যে ধাতুর প্রলেপ দেওয়া হবে সেটি অ্যানোড, এবং যে ধাতুর উপরে প্রলেপ দেওয়া হবে সেটি ক্যাথোড হিসেবে নিতে হবে। ঠিক আছে, ক্লিয়ার সবাই? লেখো, বিদ্যুৎ চালনা করলে, বিদ্যুৎ চালনা করলে, বিদ্যুৎ চালনা করলে অ্যানোডে থাকা ধাতু ইলেকট্রন ত্যাগ করে, বিদ্যুৎ চালনা করলে অ্যানোডে থাকা ধাতু, বিদ্যুৎ চালনা করলে অ্যানোডে থাকা ধাতু ইলেকট্রন ত্যাগ করে, ইলেকট্রন ত্যাগ করে দ্রবণে আসে, ইলেকট্রন ত্যাগ করে প্লাস রূপে দ্রবণে আসে। বিদ্যুৎ চালনা করলে অ্যানোডে থাকা ধাতু ইলেকট্রন ত্যাগ করে প্লাস রূপে দ্রবণে আসে, প্লাস রূপে দ্রবণে আসে। দেখছো? এবং এই প্লাসকে ক্যাথোড আকর্ষণ করে, এবং এই প্লাসকে ক্যাথোড আকর্ষণ করে, এবং ধাতুটি ক্যাথোডে গিয়ে ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়। এই প্লাসকে ক্যাথোড আকর্ষণ করে এবং ধাতুটি ক্যাথোডে গিয়ে বিজারণ বিক্রিয়া সম্পন্ন করে এবং জমা হয়। এই প্লাসকে ক্যাথোড আকর্ষণ করে এবং ধাতুটি ক্যাথোডে গিয়ে বিজারণ বিক্রিয়া সম্পন্ন করে এবং জমা হয়। এই প্লাসকে ক্যাথোড আকর্ষণ করে এবং ধাতুটি ক্যাথোডে গিয়ে বিজারণ বিক্রিয়া সম্পন্ন করে এবং জমা হয়। মানে প্রলেপ পড়ে গেল। জমা হওয়া মানে কি? প্রলেপ পড়ে গেল। ঠিক আছে, সবাই খেয়াল করো, এই চিত্রটা আঁকো সবাই। ইলেকট্রোপ্লেটিং এ আমরা সিলভারের প্রলেপ দিব চামচের উপর। চিত্র লেখো, ওই যার চামচ হলে হলো, চামচে ডালের চামচ আর কি। চলো, চামচে সিলভারের প্রলেপ। সবাই দ্রুত দ্রুত আগে ফেলো, তবে ব্যাখ্যা করছে। চামচে সিলভারের প্রলেপ। যা যা লিখছি অ্যানোড ক্যাথোডে কোনটা নিয়েছি সবাই সুন্দর করে লিখ। চামচে সিলভারের প্রলেপ, চামচে সিলভারের প্রলেপ। অ্যানোডে আমরা যে ধাতুর প্রলেপ দিব সেই ধাতুটা নিয়েছি সিলভার, আর ক্যাথোডে যার উপরে প্রলেপ দিব সেটা নিয়েছে চামচ। আর দ্রবণ হিসেবে ওই ধাতুর কোনো একটা দ্রবণ আমরা নিয়েছি। সিলভার নাইট্রেট নিতে পারতে, আমি সিলভার ক্লোরাইড নিয়েছি, কোনো অসুবিধা নেই। তুমি আর একটা যৌগ নিতে পারো সিলভার নাইট্রেট। ওকে, হ্যাঁ আমি সিলভার ক্লোরাইড দ্রবণ নিয়েছি। সবাই ডিরেকশন ঠিকভাবে দিও। ওকে, তাহলে সবাই অ্যানোড ক্যাথোডের বিক্রিয়া লিখে ফেলো। অ্যানোড ক্যাথোডের বিক্রিয়া কত না অ্যানোড ক্যাথোডের বিক্রিয়া লিখে ফেলো। অ্যানোড সিলভার ইলেকট্রন ত্যাগ করেছে, ক্যাথোডে সিলভার ইলেকট্রন গ্রহণ করেছে। হ্যাঁ, লিখছো সবাই? অ্যানোড ক্যাথোড বিক্রিয়া লিখছো। সিলভার প্লাস ওই ইলেকট্রনটা গ্রহণ করে সিলভার ধাতু রূপে জমা হবে। সবাই সবাই আমার সাথে ব্যাখ্যাটা শুনে নাও, ব্যাখ্যা শুনে নাও। লেখা তো সেম, এই জন্য আর লেখাচ্ছি না।
তোমরা বুঝতে পারছো লেখা কি হবে। তারপরেও দেখো, চামচে প্রলেপ দিব, তাহলে চামচকে ক্যাথোড হিসেবে নিলাম। আর যার প্রলেপ দিব, আমি সিলভারের প্রলেপ দিব, তাহলে সিলভারকে অ্যানোড হিসেবে নিলাম। বিদ্যুৎ প্রবাহ, সবাই ফোকাস হও। যখনই বিদ্যুৎ প্রবাহ চালনা করলাম, যখনই আমি কারেন্ট দিলাম এখানে, এটা তো প্লাস, এটা তো মাইনাস, কারণ এটা ব্যাটারির পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত। এই পজিটিভ প্রান্তের ইলেকট্রনের প্রতি অ্যাফিনিটির কারণে, সবাই দিকে, এই পজিটিভ প্রান্তের ইলেকট্রনের প্রতি অ্যাফিনিটির কারণে এই ধারক দণ্ডে থাকা সিলভার, এই ধারক দণ্ডে থাকা সিলভার সে ইলেকট্রন ত্যাগ করে জারণ বিক্রিয়া করে। কি বিক্রিয়া করে? জারণ বিক্রিয়া। এবং সিলভার প্লাস রূপে দ্রবণে চলে আসে, সিলভার প্লাস রূপে দ্রবণে চলে আসে। এবং এই ক্যাথোডের যে মাইনাস, সে সিলভার প্লাসকে আকর্ষণ করে, আকর্ষণ করলে সিলভার হারাই গেল, আকর্ষণ করার পরে এই সিলভার ক্যাথোডে গিয়ে ইলেকট্রন গ্রহণ করবে এবং এই চামচের গায়ে আস্তে আস্তে জমা হতে থাকবে। আস্তে আস্তে কি থাকবে? জমা হতে থাকবে। এবং এটার নির্দিষ্ট একটা সীমা আছে, কতটুকু সিলভার দেওয়া লাগবে এটা হিসাব করে করে দেওয়া হয়। মনে করো তোমার কাছে সিলভার অত দামি না মনেও যদি গোল্ডের প্লেট বলতাম, তোমার চেয়েছে 2 গ্রামের প্লেট দেন, তুমি দিছো 20 গ্রামের প্লেট, তাহলে হবে? তা তো হবে না। সো এটা এই জন্য হিসাব করে দেওয়া হয় যে কতটুকু প্লেটিং করা হবে, কতটুকু প্লেটিং করা হবে। সবাই এটা ক্লিয়ার? সবাই চিত্র লিখছো? এই সবাই ক্লিয়ার হয়েছে? তাহলে তড়িৎ বিশ্লেষ্য কোষ, সবাই আমরা কিন্তু এখনো বিক্রিয়া ঘটে বিদ্যুৎ তৈরি করি নাই। এতক্ষণ বিদ্যুৎকে কাজে লাগিয়ে শুধু বিক্রিয়া করেছি। এগুলোকে বলা হয় তড়িৎ বিশ্লেষ্য কোষ। কি বলা হয়? তাহলে এর একটা বিশাল পোরশন বাকি আছে, মানে হাফ লাস্ট পোরশন, সেটা কি? রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে বিদ্যুৎ তৈরি করা। সেটা ইনশাআল্লাহ আমরা পরবর্তী ক্লাস থেকে জানবো। ঠিক আছে? কেমিস্ট্রি এ পর্যন্তই। ওকে, অফ করো, পজ করে দাও।